অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কেউ যদি ভুলভাল ভিডিও তৈরি করেছেন তাহলে কিন্তু গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বলেই দিয়েছেন যে একেবারে আইন মোতাবেক ব্যবস্থা নেবেন, তার কারণ উনি কিন্তু সমস্ত বিষয় লক্ষ্য রাখছেন। আমি দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্সে কি বক্তব্য রেখেছেন, আর যখন তিনি অন্নপূর্ণা ভান্ডারের বিরুদ্ধে যারা রিলস তৈরি করছে তাদের বিরুদ্ধে কথা বলছেন, তখন এই দেশেরই মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বিরুদ্ধে যারা রিলস তৈরি করছেন তাদের বিরুদ্ধে তার মুখ থেকে একটাও কথা বেরোলো না। সমস্ত কিছু বিষয় দেখাবো যে উনি গতকাল প্রেস কনফারেন্সে কি বক্তব্য রাখলেন, আর সেই বক্তব্যের একেবারে ময়না তদন্ত করব, অ্যানালিসিস করব, আপনাদের সামনে পর্যবেক্ষণ করব। এবং শুধু তাই নয়, আজকের এই এপিসোডে আমি দেখাবো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে টিকিটে জয়লাভ করা এক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান। তিনি গতকাল হঠাৎ ঘুম থেকে উঠে গিয়েছেন এবং তার মনে হয়েছে যে এতদিনে তিনি সুবোধ বালকে পরিণত হচ্ছেন। আমি দেখাবো তিনি কি বলেছেন এবং সেই বক্তব্যের বিরুদ্ধে তার এগেনস্টে কুণাল ঘোষ কি বক্তব্য দিয়েছেন সেটাও আপনাদেরকে শোনাবো। আমি নিজস্ব মূল্যায়নের মধ্যে রাখবো। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মা বোনদেরকে মা বোন তুলে গালাগালি করছে বিধায়কের ঘনিষ্ঠ এক বিজেপি নেতা, সেরকমও ক্যামেরায় ধরা পড়লো গতকালের একটি ভিডিওতে। শুধু তাই নয়, এছাড়াও আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো যে যোগী আদিত্যনাথ তিনি এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যতে ওই রাম মন্দিরের চুরির ঘটনায় যে ধামাচাপা তিনি দিতে চাইছে এমনটাই অনেকে মন্তব্য করছেন। এছাড়াও সর্বশেষ দেখাবো বিজেপির মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এমন একটি মন্তব্য গতকাল তিনি করেছেন যার পরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রের পদত্যাগের দাবি উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল থেকে। এই সমস্ত কিছু দিয়ে সাজানো আজকের এই এপিসোড। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল যে প্রেস কনফারেন্সটি করেছেন সেই প্রেস কনফারেন্সে কি বক্তব্য রেখেছেন। এমনিতেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমি কালকেও আপনাদের সামনে যে এপিসোড এনেছিলাম সেখানে দেখতে পেয়েছেন যে কিভাবে মা বোনেদের আজকে ক্ষোভের বহিঃপ্রকাশ আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের প্রতি। আর তারপরেই নিশ্চয়ই সেই সমস্ত কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছেছে এবং তারপরেই তিনি একেবারে নড়ে চড়ে বসেছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যারা এই মুহূর্তে সব থেকে বেশি অন্যরকম খবর তৈরি করছেন বা অন্যরকম প্রপাগান্ডা তৈরি করছেন বা মানুষকে ভুল বোঝাচ্ছেন তাদেরকে কিন্তু আগামী দিনে আইন মোতাবেক তিনি ব্যবস্থাও নিতে পারেন। তিনি দুজনের নামও নিয়েছেন যাদেরকে তিনি প্রকাশ্যে সতর্ক করেছেন এবং সমস্ত বিষয় নাকি ওনার নজর রয়েছে এমনটাও তিনি কিন্তু প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। আমি প্রথমে শোনাবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বললেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যারা রিলস তৈরি করছেন তাদের হুঁশিয়ারি দিয়ে। দেখুন, যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। যখন আমাদের রাজ্যের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বক্তব্যটি রাখছেন তখন আমি কিন্তু ভাবছি অন্য কথা। তখন আমি ভাবছি যে সত্যি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি দুর্ভাগ্য যে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে সেই সরকারের আমলে তার এই পশ্চিমবঙ্গের মধ্যেই অপমান চলছে। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তার নজর অন্নপূর্ণা ভান্ডারের বিরুদ্ধে কারা রিলস তৈরি করছে সেদিকে রয়েছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একেবারে চোখের সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর নাকের ডগায় এই ধরনের ভিডিও পোস্ট চলছে। দেখুন, এত কুরুচিকর ভিডিও যে এই ভিডিওগুলো আপনাদের সামনে চালিয়ে দেখাতে আমার নিজেরও লজ্জা লাগছে। আমি ছবি হিসাবে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই ছবিগুলো দেখলেই বুঝতে পারছেন যে ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির ক্ষমতার 3 মাসের মধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিভাবে অপমান করা হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন কালকে অন্নপূর্ণা ভান্ডারের বিরুদ্ধে যে সমস্ত রিলস তৈরি হচ্ছে সেই রিলসের দিকে ওনার নজর আছে বলছেন, তখন আমি ভাবছি যে কি দোষ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যে এই রাজ্যে ভারতীয়
ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে তার যে গৌরব রয়েছে সেই গৌরব নিয়ে ছেলে খেলা হবে। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত রিলস তিনি তার চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, তাই জন্য তিনি প্রশাসনকে কোনো রকম এখনো পর্যন্ত মন্তব্য করার কথা বলছেন না বা ব্যবস্থা নেওয়ার কথা বলছেন না। তো চলুন, যাই হোক, তিনি হয়তো এখনো পর্যন্ত দেখতে পাননি, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখে নিয়েছেন। সবার মোবাইলে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই ধরনের বিতর্কিত ছবি পৌঁছে যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর ফোনে পৌঁছে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কারা বিতর্কিত রিলস তৈরি করছে সেই সমস্ত কথা। আর সেটা তুলে ধরেই তিনি বললেন যে আগামী দিনে তিনি ব্যবস্থাও নিতে পারেন। শুধু তাই নয়, তিনি দুই কন্টেন্ট ক্রিয়েটারের নাম নিলেন, যারা আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বিশেষ শুক্রবারই বলে থাকে তাদের নাম নিয়েছেন। কিন্তু বিশেষ শুক্রবারীর নামটা নিলে তার হয়তো রাজনৈতিক যে মানচিত্র রয়েছে সেখানে রাজনীতি করতে অনেকটা সুবিধা হবে, সেই জন্য তিনি সেই নামগুলো নিচ্ছেন। কিন্তু আমি আপনাদের সামনে কোনো শুক্রবারই বা সোমবারই বা মঙ্গলবারই নয়, প্রকাশ্যে দেখাবো যে শাঁখা পলা এবং সিঁদুর পরা গতকালের দিনেও যে সমস্ত মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তীব্র বিরোধিতা করেছে এবং রাস্তায় নেমে রাস্তা আটকে একেবারে রাস্তাকে ধর্মঘটে পরিণত করে দিয়েছে। দেখুন। যারা বাংলাদেশি তারা টাকা পায় গেল আর বাসিন্দারা টাকা পায় না, কেন পায় না? তখন কেন ভেরিফিকেশন হলো না? আর এখন ভেরিফিকেশন হবে না, এখন ভেরিফিকেশন হবে। এখন ধৈর্য ধরেন, এখন ধৈর্য ধরেন। কিসব ধৈর্য ধরবো আমরা? কিসব ধৈর্য ধরবো? পয়সা দেওয়া তো কিছু বললেন না আপনারা যে মহিলাদের কোনো ধাক্কা দিয়ে ফেলে দিয়া সিভিক পুলিশরা। গাড়িগুলো ছেড়ে দিল। আমাদের কেন অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে না? আমরা অনলাইনে করছি, অফলাইনে করছি, ভিডিও অফিসে কাগজ জমা দিচ্ছি। আমরা কি পথের প্রতীক সবসময় ঘুরতে থাকবো? আমাদের কি সংসার টংসার কি নাই? আর এসি রুমে যারা থাকে, যারা মাস্টারের বউ, যারা হচ্ছে সিভিকের বউ, যারা হচ্ছে ডিএম এর বউ, তাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকবে আর আমাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকবে না? যদি টাকা দেবে না অন্নপূর্ণা ভান্ডারের, তাহলে সবারই স্টপ রাখুক, আগে সবার ইনকোয়ারি হোক, 5-6 মাস পর আবার শুরু করুক পোর্টালটা, আমরা রাজি আছি। কিন্তু আমাদের বাড়ির সামনে মেয়েরা পাবে, কেউ পাবে না, ওইটাকে মানবো না। তাহলে বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা ঠিক কথা বলছেন। তিনি কিভাবে বলছেন যে বহু মানুষ রিলস বানিয়ে ভুলভাল অন্নপূর্ণা ভান্ডারের নামে ছড়িয়ে বেড়াচ্ছে গোটা রাজ্যে। আজকে যদি সত্যিই ভুলভাল অন্নপূর্ণা ভান্ডারের নামে ছড়িয়ে বেড়াতেন রাজ্যের বিভিন্ন এই বিশেষ শুক্রবারই যাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তকমা দিয়েছেন তাদের কথা অনুযায়ী, তাহলে এই সমস্ত ভদ্র মহিলারা কারা? এনারাও কি ওই বিশেষ শুক্রবারই যারা শাঁখাপলা পরে এই রাজ্যে ভুলভাল খবর তৈরি করার চেষ্টা করছেন? আমার মনে গভীর প্রশ্ন। এবং তাছাড়া এটাও যে আজকে কেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষের মনে এতটা প্রশ্ন রয়েছে যে তাদেরকে বাড়ির রান্না বান্না ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়েছে, ছেলে পিলে স্বামী সন্তান ছেড়ে দিয়েছে রাস্তায় নামতে হচ্ছে। কই বিগত দিনের যে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার ছিল, যেটার পরিবর্তেই নাকি অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো একটা সিঙ্গেল মানুষকেও কখনো রাস্তায় নামতে দেখা যায়নি। তাহলে এই সকল মানুষকে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য রাস্তায় নামছেন? এই বিষয়ে তো প্রশ্ন করতেই হবে। আর এই প্রশ্নের উত্তর কে দেবে আমি জানি না আগামী দিনে, কিন্তু আমরা কোনো রকম ভয়ের সামনে নতি স্বীকার করব না। আমরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে না কোনো রকমের ভুল তথ্য ছড়াবো, না অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো মানুষের যে দুঃখ কষ্ট আওয়াজ রয়েছে সেই আওয়াজটাকেও বর্তমানে পশ্চিমবঙ্গের স্বনামধন্য মিডিয়াদের মতো চেপে যাব। আমি সেটাই দেখাবো যেটা রাজ্যের মানুষ আমাদের সামনে তুলে ধরবে। তাতে মুখ্যমন্ত্রী সাহেব আমাদের বিরুদ্ধে আপনি কঠোর মামলা যদি ব্যবস্থা করেন, আমরা ভেবে নেব যে আমরা এই রাজ্যের এই দেশের ভালো কাজের জন্য হয়তো একটা কঠোর সরকারের আগ্রাসনের শিকার হয়েছি। কিন্তু এটা ভেবেও লজ্জিত হব যে আজকে এই রাজ্যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে আপনাদের নাকের ডগায় এই ধরনের ছবি বিকৃতভাবে ছাড়া হয় ফেসবুকে, কিন্তু তাদের বিরুদ্ধে একটা কথা এখনো পর্যন্ত নবান্নের প্রেস কনফারেন্স থেকে আমাদের রাজ্যের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরোলো না। এদিকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা আখরুজ্জামান, যিনি এখন বালিশপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছেন, সেই আখরুজ্জামান গতকাল এমন একটি মন্তব্য প্রেস কনফারেন্সে করলেন যে মন্তব্যটি শোনার পরে গোটা পশ্চিমবঙ্গবাসী হেসে পড়ল এবং সকলেই এই আখরুজ্জামানকে এখন বলছেন যে আপনি এই 65 বছর বয়সে ঘুম থেকে উঠলেন নাকি? এখনই কি আপনার হঠাৎ করে দিবানিদ্রা ভেঙে গেল এবং এখনই কি আপনার মধ্যে এই বিবেকটা বর্তালো? আমি শোনাবো আপনাদেরকে আখরুজ্জামান কি বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যটির পরেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক কালীঘাট কুণাল ঘোষ তিনি কি উত্তর দিয়েছেন সেটাও আমি আপনাদেরকে শোনাবো। দেখুন। আমাদের দুর্ভাগ্য ওই ক্যাবিনেটে আমরা ছিলাম, আমরা ট্রেনে যখন আসতো কেউ বলে হাফ প্যান্ট মন্ত্রী, আমরা বলি তার থেকে নিচু যদি কিছু হয় সেই মন্ত্রী ছিলাম। তো আমাদের ভাগের এই চুরির ভাগ অপবাদের আমাদের নিতে হয়েছে। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর।
তো চোরি অংশীদার তো আমাদের হতে হয়েছে। चल झूठा। মানে মানুষ কত রকমের নাটকবাজ হতে পারে। একটা সময় আমরা মীর জাফরকে দোষ দিতাম, আজকে মীর জাফরও যদি বেঁচে থাকতেন তাহলে মনে হতো যে তিনি অনেক কম খারাপ কাজ করেছিলেন। এই সমস্ত মানুষদের রূপ যতই পশ্চিমবঙ্গবাসীর সামনে উঠে পড়ে আসছে, ততই পশ্চিমবঙ্গ মানুষ মীর জাফরকে অন্তত কম দোষী মনে করছে, এমনটাই আমার ধারণা। তিনি বলছেন, আমি যে সময় মন্ত্রী ছিলাম তখন আমাকে হাফ প্যান্ট মন্ত্রী বলা হতো, তাহলে আপনি মন্ত্রিত্বটা নিলেন কেন? বহু অনেক নিচুতলার কর্মী ছিল যারা আপনাদের মতো মানুষের জন্য ওপরে উঠতে পারেননি, তাদের মতো কাউকে এই ধরনের যে বদনামটা ছিল তার গায়ে চিপকে দিতে পারতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বললেন যে পিসি চোর, পাইপো চোর, এই চুরির দায় আমাদেরকে নিতে হচ্ছে। 15 বছর মনে হয়নি এই চুরির দায়টা আপনাদের ঘরে পৌঁছাচ্ছে? 15 বছরে কখনো মনে হয়নি যে এই চুরির দায়ের জন্য আমাকে কখনো আগামী দিনে এই রকম প্রায়শ্চিত্ত করতে হতে পারে? তখন তো বেশ মজা নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার গা থেকে কাটলে সবুজ রক্ত বেরোবে, এত রকমের বক্তব্য রাখার পরে আজকে মনে হচ্ছে যে ওই পুরনো দিনে আমাকে এই চুরির দায়ের ভাগ নিতে হচ্ছে। আসলে না, এখন সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গিয়েছে যে পুরনো দিনের চুরির ভাগের দায়ে এই ধরনের যে বদনাম রয়েছে সেটা নিতে হচ্ছে না। হয়তো এমন কিছু কেলেঙ্কারি করে রেখেছেন, সেই কেলেঙ্কারি থেকে পুলিশ, ইডি, সিবিআই এই সমস্ত বিষয়ের হাত থেকে বাঁচতে গিয়ে আজকে এই ধরনের মন্তব্য আপনাদের মতো মানুষকে দিয়ে করানো হচ্ছে, এবং আপনারা ওই ইডি, সিবিআই বা পুলিশ, তাদের মালিক বা তাদের যে সুতো লাটাই যাদের হাতে আছে তাদেরকে খুশি করার জন্য এই ধরনের মন্তব্য করছেন। যাই হোক, কুণাল ঘোষ এই বিষয়ে কি বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদেরকে, দেখুন। আমি একটা পরিষ্কার কথা বলি, যদি আখরুজ্জামানের এত দুঃখ থাকে যে এত কম ক্ষমতা ছিল আগের সরকারের সময়, যদিও তিনি মন্ত্রী ছিলেন এবার, এবং বিদ্যুতের মতো একটি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন, যেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবার তার যদি এত কষ্ট থাকে এবং দল বা সরকারের জন্য এত বদনাম, তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আবার দাঁড়ালেন কেন ভোটে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ না করে থাকে, যদি তিনি মন্ত্রী হয়ে কোনো ক্ষমতা তার না থাকে, যদি আগের সরকার, আগের দল সব এত খারাপ, মানুষ বিরক্ত হয়, তাহলে তিনি আজকে এইখানে বসে যে কথা বলছেন, সাংবাদিকদের সামনে তৃণমূলকে ইঙ্গিত করে বড় বড় কথা বলছেন, তিনি ভোটে দাঁড়ালেন কেন? তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? মমতা ব্যানার্জির প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? 1 নম্বরের গদ্দার মির্জাফর ডিভিশন। আজকে মনে পড়ছে তোমার যেদিন মন্ত্রী হয়ে ক্ষমতা কম ছিল, তো সেদিনকে ইস্তফা দেননি কেন? কেন ইস্তফা দেননি? কেন ছেড়ে দেননি মন্ত্রিসভা? যেদিন মনে হয়েছে দল থাকলে দলের সমালোচনা শুনতে হবে, তাহলে তারপরে আবার দাঁড়ালেন কেন? প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগালেন কেন? কেন তৃণমূল কংগ্রেসের ঘাসের ওপর জোড়া ফুল দিয়ে লড়লেন? কেন লড়েছেন? बात तो सही है। ভরসা কারোর উপরেই নেই। কোন দিন দেখবেন যে কুণাল ঘোষ ওই দিকে আখরুজ্জামানের পাশে বসেই আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই হয়তো কাঠগোড়ায় তুলছেন, যেমন মদন মিত্র আজকের দিনে করছেন। কিন্তু কুণাল ঘোষ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা বলছেন, সেই কথাটার মধ্যে লজিক রয়েছে, যার জন্য আপনাদের সামনে চালিয়ে দেখালাম। এবং এই কথাটা আজকে হয়তো আপামর যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন তারা সকলেই একেবারেই মানবেন। আজকে আখরুজ্জামানের যে ঘুম ভেঙেছে, সেই ঘুমটা যদি আজ থেকে 5 বছর আগে ভাঙতো, তাহলে হয়তো অন্য একজন মানুষ যাকে বঞ্চিত করে এই আখরুজ্জামান এই সদ্য নির্বাচন ও টিকিট গ্রহণ করেছিল, বিধায়ক হয়েছিল, সেই ব্যক্তিটা হয়তো টিকিট পেত। তাহলে চুরির দায়ের যে ভাগটা সেই ব্যক্তির গায়ে চিপকে দেওয়া যেত। কিন্তু তখন এই আখরুজ্জামান ভেবেছিল যে সরকারটা আবার আসবে, এবারে রাষ্ট্রমন্ত্রী থেকে একবারে পূর্ণ দায়িত্বের মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে করে নেব এবং বিশেষ কিছু আরো সুবিধা তৈরি করে নেব। কিন্তু এখন সেই গুড়ে বালি হয়ে গিয়েছে। তার জন্য একেবারে নিজের যে ওই ফেলে আসা কুকর্ম রয়েছে সেগুলোকে বাঁচানোর জন্য অনেকেই বলছেন এই ধরনের কাজ আখরুজ্জামান করে বেড়াচ্ছেন। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে বসিরহাটে নিয়ে যাব। বসিরহাটে এক বিজেপি নেত্রী, তিনি এখন কান্নাকাটি করতে বসেছেন। আপনাদের সকলেরই মনে থাকবে সিপিএম এর জামানা, আপনাদের সদ্য চলে যাওয়া তৃণমূল কংগ্রেসের জামানা মনে থাকবে। কিন্তু এই জামানাকে মাত্র 3 মাসের মধ্যেই একেবারে কভার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির এই যে নতুন সরকারের জামানা রয়েছে। কেন বলছি আমি আপনাদেরকে? এই ভারতীয় জনতা পার্টি সরকারে আসতেই তাদের বিভিন্ন জায়গায় যে নেতারা রয়েছে তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বে এখন বিজেপির নেত্রীরাও তারাও সুরক্ষিত নয়। আজকে বিজেপির নেত্রীরাই প্রেস কনফারেন্স করে বিজেপির কর্মীদের হাত থেকেই বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছেন। দেখুন, আমার মার জীবনটাকে আপনারা বাঁচান, আমার মা যে কোনো মুহূর্তে যা ইচ্ছা হয়ে যেতে। আমি যে যার কাছ থেকে বাড়ি কিনেছি তার কাছে গিয়ে কাগজ চাইছে, দাও ওকে গ্রাম ছাড়া করব। আপনি বলুন, আপনারাই বলুন। এমনকি ফ্লিপকার্টে ও কাজ করতো, সেখানে ল্যাপটপ চুরি করে 50,000 টাকা ল্যাপটপ সেখানে টিএমসি ছিল 15 বছর, তখন আমাকে বিতাড়িত করেন। আজকে ক্ষমতায় এসে এত খেটে এত ক্ষমতায় আসার পরে আমাকে বিজেপি করার অপরাধে তাহলে পাড়া ছাড়া করাতে চাইছে। একটা 10 গ্রাম সোনার হার দিয়েছিল, আপনি বলুন এখন 10 গ্রাম সোনার হারের এখন মূল্য কত?
আমি শুক্লা হাজরা বিজেপি করার অপরাধে আমাকে এখনো লাঞ্ছিত হতে হচ্ছে আগের পুরনো বিজেপি কর্মীর দ্বারা। রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা দেবী তিনি বলেছিলেন রাত্রিবেলায় মহিলারা যখন খুশি বেরোবেন। আরে আজকে তো আপনাদের দলেরই যারা মহিলা কর্মী তারাই সুরক্ষিত নয়, এইভাবে তারা প্রেস কনফারেন্স করছে। বসিরহাটের ঘটনা, তার দলের কর্মীদের বিরুদ্ধেই তারা প্রেস কনফারেন্স করছেন। আর শুধু এই নয়, আমি এরপরে এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো যে দৃশ্যটি দেখলে আপনারা যদি বাড়িতে নিজেদের কোনো পরিবারে মা বোনেদের সঙ্গে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো যে আপনারা একটু আড়ালে দেখবেন, কারণ বিজেপি নেতার মুখের ভাষা শুনবেন। রাস্তায় দাঁড়িয়ে বিধায়কের নাম নিয়ে অন্য কোনো মানুষকে চমকাচ্ছে এবং সেখানে এমনভাবে তাকে চমকাচ্ছে যে তার মা তুলে খিস্তি দিচ্ছে ওপেন রোডের মধ্যে, এবং প্রকাশ্যে বলছে আমি বিজেপি করি এবং অমুক বিধায়কের অফিসে আমি প্রত্যেক দিন বসে থাকি। আর এই ভিডিও গোটা পশ্চিমবঙ্গে ভাইরাল হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেই বিজেপি নেতা কি গ্রেপ্তার হয়েছে? এই প্রশ্ন তো আজকে সাধারণ মানুষ তুলে দেবেই এই রাজ্যের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আজকে নারী নিরাপত্তার নামে অনিশ্চয়তা হতে পারে এই ধরনের মানুষ যদি রাস্তার মধ্যে এইভাবে খোলামেলা ঘুরে বেড়াতে পারে। দেখুন, 10টা কুত্তা তুলবি তোর বাড়ির সামনে, তোর এই বার তোর মা ওর মালিক টাকা আমাকে দিয়ে আসে, মাস গেলে 50,000 টাকা করে দিয়ে আসে এমএলএ অফিসে, সৌরভদার অফিসে, সৌরভ শিকদার এমএলএ উত্তর দমদম বিধানসভার, আমি ওই অফিসে বসি। তোর মাকে যদি না, আমার নাম রানীলা, দেখে রাখবি কালকে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। ছি এই বিজেপি দলের নেতারা বাড়িতে বাড়িতে কিছুদিন আগেই নির্বাচনের সময় গিয়ে বলেছিলেন যে মহিলাদের সুরক্ষা দরকার। হ্যাঁ, এই কথা আমি একেবারেই ফেলে দেবো না যে তৃণমূল কংগ্রেসের আমলে বেশ কিছু জায়গায় মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনার ছবি ফুটে উঠেছিল। কসবা ল কলেজ থেকে শুরু করে আরজি করের মতো ঘটনা এই পশ্চিমবঙ্গে ঘটেছে, কিন্তু সেই পশ্চিমবঙ্গে এইভাবে আবার পুনরায় কোনো ব্যক্তিকে বা বিজেপি নেতা এইভাবে যে প্রকাশ্যে মা তুলে খিস্তি দিয়ে যাচ্ছে এবং তার মায়ের সঙ্গে কুকর্ম করার ধমকি দিয়ে যাচ্ছে প্রকাশ্যে ক্যামেরায়, এবং এক বিধায়কের নাম নিয়ে এই ব্যক্তি নাকি সেই বিধায়কের অফিসে বসেন, তার জন্য তার এত বিপুল পাওয়ার যে পরের দিনে তার মাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে কুকর্ম করবেন। আর অন্যদিকে বিজেপিরই এক মহিলা কর্মী বসিরহাটে তিনি প্রেস কনফারেন্স করে হাউমাউ করে কাঁদছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি দেখার জন্য হাতে পায়ে ধরছেন। এটাই রাজ্যের পরিবর্তন 3 মাসের মধ্যে। এমন দৃশ্য যদি পরিবর্তনের 3 মাসের মধ্যে ঘটে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যখন বলছেন যে যারা বদনাম করছে, যারা মিথ্যে রিলস করছে তাদেরকে তুলে নিয়ে যাব, সেটা না করে তাদেরকে ভয় না দেখিয়ে সত্যের কণ্ঠস্বরকে আটকে না দিয়ে এই সমস্ত বিষয়গুলোকে বন্ধ করুন। দেখবেন যারা ওই ধরনের নেগেটিভ রিলস বানিয়ে আজকে সরকারের বিরোধিতা করছে তারাই এই সরকারের গুণগান করবে এবং উঠে দাঁড়িয়ে হাততালি দেবে। এটা আমি বললাম, অন্তত আমি এই কাজটাই করব নিশ্চিতভাবে। আর আমি আপনাদেরকে এরপরে দেখাবো যে রাজ্যের থেকে ছাড়িয়ে গিয়ে উত্তরপ্রদেশের একটি দৃশ্য, যেখানে উত্তরপ্রদেশের ভগবান যোগী আদিত্যনাথ তিনি এমন একটি কথা বললেন যে রাম মন্দিরের চুরিকে তিনি কি ঢাকতে চাইছেন, এমনটাই প্রশ্ন উঠে যাচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু আপনারা চমকে গেলেন যে আমি যোগী আদিত্যনাথকে ভগবান কেন বললাম। হ্যাঁ, এখন নতুন 33 কোটি 2 নম্বর ভগবান এই ভারতবর্ষের মাটিতে কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। কিছুদিন আগেই আপনারা শুনেছিলেন 33 কোটি 1 নম্বর হিন্দুদের দেবতা অর্থাৎ মাননীয় নরেন্দ্র মোদী, যেটা বিহারে ঘোষণা করা হয়েছিল তার একটি মন্দির বানানো হবে। আর এই মন্দির ইতিমধ্যেই বানানো হয়ে গিয়েছে, যেখানে যোগী আদিত্যনাথের পুজো চলছে। আর সেই মন্দিরের নাম হচ্ছে যোগী আদিত্যনাথ মন্দির। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যোগী ভগবানের মন্দির, সেটা একেবারে উত্তরপ্রদেশ থেকে ভেসে আসছে। তাই তো আমি আপনাদেরকে বললাম যে যোগী ভগবানের এই উত্তরপ্রদেশে গতকাল ভগবান যোগী আদিত্যনাথ যে কথাটা বলেছেন সেই কথাটা আমি আপনাদের স্ক্রিনের সামনে রাখছি, দেখুন। आज चल ही रही थी कि माननीय उच्चतम न्यायालय में जो योजित एक पीआईएल थी उसके तहत उच्चतम न्यायालय ने आगे की कार्रवाई के लिए एसआईटी के पुनर्गठन के साथ ही इस पूरे प्रकरण को अपनी देखरेख में आगे बढ़ाया। इस मामले में किसी भी साधु संत का कोई संलिप्तता प्रारंभिक जांच में एसआईटी की प्रारंभिक रिपोर्ट में कहीं भी नहीं पाया गया। बस
তাহলে আর কি, তাহলে সমস্ত কিছু নিশ্চিন্ত। কারণ এই ভারতবর্ষের রাম মন্দিরের যে টাকা, যে প্রণামী, সেটা চুরি নিয়ে কার্যত হিন্দুদের মধ্যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। প্রভু রামচন্দ্রকে সামনে রেখে রাজনীতি করে তার মন্দিরেই লুটপাট, এটা নিয়ে ভারতবর্ষের সংসদ পর্যন্ত সরগরম হয়ে গিয়েছিল। আর এই ঘটনায় এসআইটি গঠন করেছিল যোগী আদিত্যনাথের সরকার। আর সেই এসআইটি কি সুন্দর কাজ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রাথমিক তদন্তে এমনটাই বোঝা যাচ্ছে যে এই রাম মন্দিরের চুরির সঙ্গে কোনো ধরনের যারা শান্ত মহাত্মা রয়েছেন ওই রাম মন্দিরের সঙ্গে যুক্ত, তাদের কোনো রকম দোষ নেই, এমনটাই মনে করছেন সেখানকার মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এখন সেখানকার ভগবান রূপে পূজিত হচ্ছেন, যোগী আদিত্যনাথ। আর এই কথা যখন একজন মুখ্যমন্ত্রী বলে দেন, তাহলে কোনো এসআইটির ক্ষমতা রয়েছে কাউকেই আদৌ দোষী ঘোষণা করার? রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসনিক কর্তা, আবার যার মন্দির তৈরি হয়ে গিয়েছে ওই রাজ্যে, সেই মানুষ যখন মুখ থেকে কোনো মানুষকেই দোষী প্রমাণিতর কথা বলেন না, তাহলে না কোনো এসআইটি না কোনো মানুষের ক্ষমতা রয়েছে ওই রাজ্যে যে রাম মন্দির রয়েছে, রাম মন্দির চুরি নিয়ে আর দ্বিতীয়বার কোনো রকম প্রশ্ন করার। তাহলে বুঝতেই পারছেন যে মন্দিরে 2 বার 3 বার 4 বার 5 বার দান করার আগে আমি বলবো আপনাদেরকে সোজা চলে যান, কোনো গরিব মানুষের পেটে একটু দুধ ঢেলে দিন, কোনো গরিব মানুষের গায়ে একটু চাদর তুলে দিন, কোনো মাজারে চলে যান, মাজারের বাইরে যারা গরিব মানুষ বসে রয়েছে তাদেরকে একবেলা খাবার দিন, কোনো মন্দিরে চলে যান, কোনো ভিখারি মহিলার গায়ে একটা শাড়ি তুলে দিন, কোনো গির্জার সামনে চলে যান, যারা গরিব রয়েছে তাকে 2টো ক্যান্ডেল দিন, যাতে সে অন্ধকারে তার বাড়িতে জ্বালাতে পারে। কিন্তু এই ধর্মের নামে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার আগে 10 বার চিন্তা করে নেবেন। আর শুধু উত্তরপ্রদেশের এই রাম মন্দির নিয়েই নয়, গতকাল উত্তরপ্রদেশের আরো একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সরগরম, যে উত্তরপ্রদেশের ভিডিওটা এখন বলছে যে কিভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় করাপশন চলেছে। উত্তরপ্রদেশের লখনৌ পুনা হাইওয়ে, এই হাইওয়ে মাত্র 24 দিন আগে উদ্বোধন করেছিলেন এই দেশের হাইওয়ে মিনিস্টার নীতিন গাডকারি, এবং তিনি বলেছিলেন স্পেস টেকনোলজির মাধ্যমে রাস্তা তৈরি করা হয়েছে। আপনারা জানেন এই রাস্তাটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছিল? এই রাস্তাটা তৈরি করতে খরচা হয়েছিল 4200 কোটি টাকা থেকে 4700 কোটি টাকা। আর সেই টাকাকে 9-6 করে কিভাবে রাস্তা তৈরি হয়েছে, যে রাস্তাটা মাত্র 24 দিনের মধ্যে ধসে গিয়েছে, ধস নেমে গিয়েছে, ক্র্যাক হয়ে গিয়েছে। আর এটা হওয়ার পরে সেই ভিডিও যখন বেরিয়েছে, সেই ভিডিও বেরানোর সময় মেরামত যখন করছে এই রাস্তাটা, সেই মেরামতি রাস্তাটা শুকানোর জন্য টেবিল ফ্যান ব্যবহার করছে, যেটা নিয়েও আজকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিমাণে সরগরম হয়ে দাঁড়ায়। विजय जी, आज हम लोग चौथे दिन यहाँ हम लोग हाईवे पर हाई हुए हैं, जहाँ पे आज देखिए, आप देख रहे हैं कि किस तरह पंखे लगा के ये सड़क को सुखाया जा रहा है। किलोमीटर 64 पर सड़क दबने के बाद 200 मीटर के पैच पर जो नेशनल हाईवे कार्य करवा रहा है, उसका आज 5वां दिन है। मौके पर देखा जा सकता है कि लगभग 100 मीटर तक इन्होंने पैचिंग का कार्य पूरा कर लिया है, लेकिन 100 मीटर अभी बाकी भी है। मिट्टी गीली है, जो इन्होंने भरान कराया है, बिटुमिन दबाया है, उसमें भी पानी है, जिसको देखते हुए NHAI ने प्लास्टिक के तिरपाल डाले हुए हैं। यदि बरसात होती है तो इनको बिछाया जाएगा। इसके अलावा जो हवा की नमी, जमीन की नमी को सोखने के लिए NHAI ने देखिए पंखे लगवाए हैं। इस तरीके के 10 पंखे लगे हैं यहाँ पर। ये 60 मीटर के दायरे में 10 पंखे लगाए गए हैं, जिससे कि मिट्टी सूखे और काम में तेजी लाई जा सके। अरे साला, এটা अलगे फ्रॉड चल रहा है। আর এই যে ভিডিওটি দেখলেন, রাস্তার এই যে অবস্থা দেখলেন, 4200 কোটি টাকা অর্থাৎ 4200 কোটি টাকা একেবারে হজম করে দেওয়ার যে ঘটনাটা দেখলেন, এই ঘটনাটায় কারা জড়িত জানেন? এই যে রাস্তার টেন্ডারটি পাওয়া গিয়েছিল, এই রাস্তার টেন্ডার পেয়েছেন আজকে বিজেপির রাজ্যসভার এক সাংসদের ভাইয়ের কোম্পানি। কিভাবে টেন্ডার পেলেন? বিজেপির রাজ্যসভার সাংসদ তাঁর ভাই। তাহলে বুঝতেই পারছেন যে কতটা প্রভাব খাটিয়ে এই ধরনের টেন্ডারগুলো এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকে দেওয়া হয়েছিল তাদেরকে, যেটা নিয়েই এখন সব থেকে বড় গুঞ্জন রয়েছে। আর এই যে ঘটনাটি আপনারা চোখের সামনে দেখতে পেলেন, এটা ভারতবর্ষ জুড়ে যখন নিন্দার ঝড় উঠে গিয়েছে, এবং বিশেষ করে ককরোচ জনতা পার্টির ভয়ে ইতিমধ্যেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি, বা বলতে পারেন যে নীতিন গাডকারির ডিপার্টমেন্ট, এই বিজেপির রাজ্যসভার সাংসদের যিনি ভাই রয়েছেন তার কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করেছেন, এবং আগামী 2 বছরের জন্য তার কোম্পানিকে কোনো রকম কন্ট্যাক্ট না দেওয়ার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, এবং আধিকারিকদেরকে সাসপেন্ডও করা হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে এই বিষয় নিয়ে তদন্তও করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, এমনটাও তারা ঘোষণা করেছে। কিন্তু আজকে এই সমস্ত কিছু দৃশ্য আমাদেরকে দেখতে হবে কেন? কেন একটা রাস্তা মাত্র 24 দিনের মধ্যে এইভাবে ভয়াবহ ব্যবস্থা হয়ে যাবে? যে কোনো মুহূর্তে ব্রিজ কোল্যাপস করে যেতে পারে, যে কোনো মুহূর্তে হাইওয়ে কোল্যাপস করে যেতে পারে, ধস নেমে যেতে পারে। আজকে আসামে বন্যাতে কি অবস্থা, চারি জায়গায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেউ বিদেশে গিয়ে ফুর্তি করে আসছে।
আর এদিকে বিজেপির রাজ্যসভার আরো এক সাংসদ, যিনি আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি, তিনি গতকাল এমন একটি কথা বললেন যে কথাটি আমি ওনার সঙ্গে একমত, একেবারেই একমত। কিন্তু এই কথাটিকে যদি বাস্তবে গোটা ভারতবর্ষ জুড়ে লাগু করতে হয়, প্রয়োগ করতে হয়, তাহলে সবার আগেই চাকরি চলে যাবে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহের। কি বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শোনাবো আপনাদের, দেখুন। আমি চাই ক্রীড়া জগৎ থেকে রাজনীতিবিদরা একটু দূরে থাকুন। যারা ফুটবলে কোনোদিন পা লাগাননি, যারা ক্রিকেটের ব্যাট ধরেননি, তারাই যদি সমস্ত ক্লাবের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে যান এবং জীবনের সর্বক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ করে আজকে গোটা পশ্চিমবঙ্গ একটা রাজনৈতিক সমাজে রূপান্তরিত হয়ে গেছে, এর থেকে আমাদের মুক্তি চাই। इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? দেখুন, কথাটা উনি একেবারেই বাস্তব বলেছেন, কিন্তু এই কথাটা যদি আজকে মাননীয় শ্রমিকবাবু বলতে পারতেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বিরুদ্ধে, তাহলে ভাবতাম যে হ্যাঁ শ্রমিকবাবু, আপনাকে স্যালিউট করার মতো আজকে সত্যিই আমি বাহবা দিতাম। কিন্তু এই কথাটা তিনি বলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের যিনি সভাপতি ছিলেন, অর্থাৎ ওই হুমায়ুন কবির, কিছুদিন আগে এই চেক বাউন্স হয়ে গিয়েছিল, তার জন্য হুমায়ুন কবিরের এই যে সভাপতিত্বের পদ মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে বাতিল করে দেওয়া হয়েছে। আর এই বিষয়ে মুখ খুলতে গিয়েই অত্যন্ত সুন্দর পর্যবেক্ষণ করেছেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য, যেখানে বলেছেন যে যারা রাজনীতির মধ্যে বসে রয়েছেন, যারা কোনোদিনও ফুটবলে পা দেননি, ব্যাটে পা দেননি, তারা কেনই বা এই সমস্ত জায়গায় গিয়ে নিজেদের আধিপত্য দেখাবে। বাস্তব কথা বলেছেন, সত্যি কথা বলেছেন, ঠিক কথা বলেছেন, এবং গোটা পশ্চিমবঙ্গেই এই রুলস জারি করা উচিত। কিন্তু সাথে সাথে মাননীয় শ্রমিক ভট্টাচার্যের এই কথাটা যখন তিনি বলছেন, সঙ্গে সঙ্গে মুখ ভেসে উঠলো একেবারে জয় শাহের। কারণ জয় শাহ কোনোদিন যে ব্যাট ধরেছে এরকম উদাহরণ ভারতবর্ষের কোনো ভিডিওতে নেই। আর সেই ব্যক্তি ব্যাট না ধরে আজকে বিসিসিআই এর সেক্রেটারির বেড়া টপকে চলে গিয়েছেন আইসিসির চেয়ারম্যান হতে। আর সেই বিরুদ্ধে কোনো রকম মুখ আজকে ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য খুলতে পারেননি, আর আগামী দিনে পারবেনও না। কারণ তাকে যদি দলে থাকতে হয়, তাহলে কেন্দ্রের যে বিজেপি নেতারা রয়েছে তাদের মন মোতাবেকই চলতে হবে। তাই এই বিষয়ে যে কথাটা শ্রমিকবাবু বলেছেন, সে কথাটা তো ঠিক, কিন্তু যে পরিপ্রেক্ষিতে বলেছেন, যাদেরকে নিয়ে বলেছেন, সেটা একতরফা হয়ে যাচ্ছে, দুতরফা বা একেবারেই নিরপেক্ষ কখনোই নয়। আজকের এপিসোডটি এই পর্যন্তই রইল। যদি এপিসোড ভালো লেগে থাকে ভিডিও শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সত্য থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।